ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম ধোত্রে। আজ আমাদের সেকেন্ড মর্নিং ধোত্রেতে। আমরা 2 নাইট স্টে করেছি এখানে। তবে আজকে ধোত্রেকে বিদায় জানাতে হবে, কারণ আজকে আমরা অন্য জায়গার দিকে বেরিয়ে যাব। আমি এখন আমার রুমে শুয়ে আছি, আর অনির্বাণদা অভিজিৎদা বাইরে আছে, রোদে বসে আছে। আর ঠান্ডাতে আমার গলাটা একটু বসে গেছে, তাই আওয়াজটা একটু ডিফারেন্ট লাগবে তো আপনাদের। তো ব্রেকফাস্ট করে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। সময় হচ্ছে এখন সকাল 10টা, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে ধোত্রে থেকে। তো পুরো ঠিকই দাঁড়াই অনির্বাণ দার অভিজিৎদার জন্য, কারণ একটানে উঠতে হবে। এটা অনেকটাই স্টিপ আছে। সো বাই বাই ধোত্রে, আবার পরে দেখা হবে কোনো একদিন। আসবো নিশ্চয়ই আবার, খুবই সুন্দর জায়গা। আমাদের আজকের প্ল্যান হলো ধোত্রে থেকে চটকপুর যাওয়ার। আর এখান থেকে চটকপুর দেখাচ্ছে 50 কিলোমিটার, মানে ধোত্রে থেকে। চটকপুরে গিয়ে আমরা স্টে করব কি করব না সেটা ওখানে গিয়ে ডিসাইড হবে, কারণ এখনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি। সেটা ওখানে গিয়ে সিচুয়েশন বুঝে ডিসিশন নেওয়া হবে। আর এখন কিন্তু আমরা ধোত্রেতে নিচের দিকে নামছি, তাই আমি আমার গাড়ি গিয়ারে রেখে এমনি গড়াচ্ছে। এখন অ্যাক্সিলারেটর দিতে হচ্ছে না আমাকে, কিন্তু গিয়ারেই গড়াচ্ছি যাতে ইঞ্জিন ব্রেকিংটা থাকে। নিউট্রালে কিন্তু কোনোদিনও গড়াবেন না, বা ক্লাস টিপে গড়াবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। ছোট্ট লোহার পুল এখানে, এটা ক্রস করছি আমরা। মানেভানজাং এখান থেকে 14 কিলোমিটার দেখাচ্ছে, আর আমাদের কিন্তু মানেভানজাং এর উপর দিয়ে যেতে হবে। চটকপুকুর যেতে গেলে আমাদের মানেভানজাং হয়ে ঘুম, তারপর আপ টু সোনাডা অব্দি যেতে হবে। তারপর সোনাডা ওখান থেকে আমাদের বাড়ি কেটে যেতে হবে চটকপুরের জন্য। দেখুন আপনার লেজেন্ডারি ল্যান্ড রোভার, এটা সান্দাকফু যে মেন গাড়িগুলো এই যাচ্ছে, একটা চলে গেল, একটা আসছে। ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার, এটা লেজেন্ডারি আইকন। আমরা কিন্তু মানেভানজাং টাউন ঢুকে গেছি। এই বাদিকে আমার টাউন। ম্যাপে পরে রাস্তা দেখাচ্ছে, ম্যাপে এদিকে দেখাচ্ছে, তাহলে কি ছোড়া চলো। তো এখান থেকে দুটো রাস্তায় যাওয়া যায়। ডান দিকের রাস্তাটা দেখছেন উঠে যাচ্ছে, ওটা দিয়েও যাওয়া যাবে, সোজাও যাওয়া যাবে, কিন্তু ডান দিকেরটা বেশি খারাপ। বাদিকেরটাও খারাপ যেটা আমরা নিলাম, কিন্তু ওটা নাকি বলছে আরো বেশি খারাপ, ওটা না নেওয়াই উচিত এখন। আর এই প্যাচটা এখনো বোধহয় 7-8 কিলোমিটার মতন হবে, যে খারাপ প্যাচটা দিয়ে আমরা এসেছিলাম আসার দিন। ফাইনালি আমরা খারাপ রাস্তা থেকে বেরিয়ে চলে এসেছি ভালো রাস্তায়। প্রায় 5-6 কিলোমিটার ছিল এই রাস্তাটা। শান্তি পেলাম, মানে গাড়ি তো ঝনঝন হয়ে গেছে এই রাস্তায় চালিয়ে। তো আমরা সুখিয়া পুকুরে পৌঁছে গেছি, আর সামনে সব লেখা রয়েছে কত ডিস্টেন্সে কত কি শহর আছে। তেল লাগবে, মাত্র 2টো কাটা আছে। লাস্ট আমি রায়গঞ্জে ভরেছিলাম, মানে পুরো ট্রিপটার মধ্যে আমি একবারই রিফিল করেছি, সেটা হলো রায়গঞ্জে। in the city, rushing through me. Down
আমরা পৌঁছে গেছি ঘুম টাউনে। ঘুম স্টেশন আমার পিছনে চলে গেল বাদিকে, আর এখানে আমাকে একটা পেট্রোল ভরে নিতে হয় পাম্প দেখলেই ফার্স্টে। फुल फुल आएगा। तुम्हारे তো আমি ফুল ট্যাঙ্ক করে নিলাম, আর আমার রেঞ্জ দেখাচ্ছে 444। এতটা দেয় না কোনোদিন, আমি পাইনি। প্রচন্ড স্টিপ, বাপরে বাপ। এক টানে তুলতে হবে গাড়ি এখানে। হ্যাঁ, শুধু রাস্তাটা দেখুন কতটা স্টিপ। মারাত্মক স্টিপ রাস্তা। বাপ রে বাপ, কি স্টিপ গো! চাকা স্লিপ করবে এবার। এদিকেই তো। চটকপুরের হয়তো মেন রাস্তাটা চলে এলাম। আমরা হয়তো শর্টকাট নিয়ে অনেকটা স্টিপ উঠতে হয়েছে। এই রাস্তাটা তাও ভালো আছে, একটু পাথর পাথর, বাট অসুবিধা নেই। স্টিপনেস না থাকলেই হলো, উঠে যাবে। চলো তো 5 মিনিট মতন এখানে রেস্ট নিয়ে আবার এগোতে থাকছি আমরা চটকপুকুরের দিকে। চটকপুকুর বলে দিচ্ছি বারবার। এক্ষুনি আমরা একটা হরিণ দেখলাম, পুরো এই রাস্তার সামনে দিয়ে ক্রস করলাম, আমাদের সামনে দিয়ে। তখন এই ক্যামেরা অন ছিল না, এমনি মোবাইলে তুলেছি, দেখাবো আপনাদের। একদম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। চটকপুর কিন্তু একদম জঙ্গলের মাঝখানে স্টে করার জন্য একটা অফবিট লোকেশন। ওখানে ওই ফরেস্ট অফিসারটা বলেছিলেন, উনি ক্যামেরা অফ করতে বলেছিলেন, তখন অফ করে দিয়েছিলাম। আর আমাদের টিকিট কাটতে হলো, কারণ এন্ট্রির জন্য টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা বাদিকে রাস্তাটা উঠে এসেছি। আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন কেমন, এখনো 3-4 কিলোমিটার বাকি, এরকমই রাস্তা হবে। আর বললো সামনে আগে দুটো রাস্তা চলে যাবে, লেফট ও রাইট। তো আমাদের রাইটে যেতে হবে চটকপুরের জন্য। একদম পাথরের রাস্তা, জঙ্গলের মাঝখান দিয়ে।
খুবই আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ পুরো অফরোড, পুরো অফরোড। কিন্তু এই অফরোড করতেই তো মজা আসে। আমি এখন দাঁড়িয়ে পড়েছি, কারণ পুরো অফরোড তো। অফরোডে সবসময় দাঁড়িয়ে চালানো উচিত, মানে অ্যাডভেঞ্চার বাইক যদি হয় আপনার। শুধু আমার ভয় করছে যে আমার রিম না বেন্ট হয়ে যায়, কারণ আগে একবার হয়েছে আমার। ওটা যদিও গর্তে পড়েছিলাম, স্পিডে ছিলাম প্রচন্ড, তো গর্তে পড়ে আমার ফ্রন্ট রিম একটু বেন্ট হয়ে গেছিল। এটাতে আশা করি যাতে না হয়। ও ভাই, পুরো ভিউটা দেখো, ভিউটা দেখো। এদিকে ডান দিকে পুরো খাই, মেঘের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ, আর মানে এতটা খারাপ ছিল, আমি রেকর্ড করিনি, ক্যামেরা অফ ছিল। আমার কিন্তু ইঞ্জিনের তলায় ঘষা খেয়ে গেছে। এখন ভয় হচ্ছে যাতে কিছু না হয়। আমি একটু ফ্ল্যাট সারফেস পেয়েছি, দাঁড়ালাম। প্রচন্ড রাস্তা খারাপ, মানে কিভাবে যে উঠছি আমি জানি। আস্তে আস্তে বাস উঠে যায়, ইঞ্জিনে যেন কোনো ক্ষতি না হয়, কারণ একটা খুব জোরে তলায় ধাক্কা খেয়েছে। এখন যদি সাইলেন্সারে লেগে থাকে অসুবিধা নেই, ইঞ্জিনে লেগে থাকলেই প্রবলেম। কারণ এরকম একবার উড়িষ্যাতে আমার হয়েছিল, ইঞ্জিনের তলায় পাথর লেগে আমার ইঞ্জিন ফুটো করে দিয়েছিল। তারপর সব ইঞ্জিন অয়েল পড়ে গেছিল আমার। তো সেরকম কেস হলে তো আমি বিপদে পড়ে যাবো। ওরে মা গো, বিশাল বাজে রাস্তা, বিশাল বাজে রাস্তা। মানে পুরো অফ রোডিং করে তুলতে হচ্ছে। বুঝতে পারছি না যাবো কিনা ওপরে, কারণ এখনো 2 কিলোমিটার রাস্তা দেখাচ্ছেন। ওরা তো এখনো আসেই, নিচে দাঁড়িয়ে রয়েছে। কোথায় আছে কে জানে, এখনো যদি না আসে অসুবিধা হয়ে যাবে। এখানে আমি দাঁড়াই একটু, এখানে দাঁড়াই, অসম্ভব। এখানে এই যে দুটো রাস্তা চলে আসছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে, ডান দিকে আমাদের ডান দিকে যেতে বলেছে। তার আগে আমি দাঁড়াবো, ওরা আসুক, নাহলে আমি এগোচ্ছি না এই রাস্তায়, অসম্ভব। এখানে একটা সমাধি মতন করা রয়েছে, মাই গড। আমি একবার দেখে নি আমার তলায় কিরম ভাবে লেগেছে। দেখুন ফ্রেন্ডস, আমি এখানে বসে রয়েছি এখন, মেঘ উপর দিয়ে যাচ্ছে, আর আমি চেক করার জন্য বসলাম যে কোথায় ঘষাটা খেলো। তো দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে পুরো বাড়ি খেয়েছে, রীতিমতো বাড়ি খেয়েছে, পুরো বেন্ট হয়ে গেছে। আর আমার উড়িষ্যা যাওয়ার সময় যে ফেটে গেছিলো ইঞ্জিন, আর এটা হলো ইঞ্জিন ব্লকটা, এখানে ফেটে অনেক ঝালাই ফালাই করে এটাকে ক্লোজ করা হয়েছে। এটা যদি আবার ফেটে যায় পুরো ইঞ্জিন অয়েল পড়ে যাবে, আমি ফেসে যাবো এখানে বাজেভাবে। এটা এখানে লেগেছে, তো তেমন কিছু হয়তো হবে না, এটা ক্যাটালিটিক কনভার্টারে লেগেছে। তো ওরা আসুক, ততক্ষণ আমি এখানে একটু বসি, রেস্ট নিই, কারণ বিশাল রাস্তা খারাপ, প্রচণ্ড ইনক্লাইন, মানে কিছু বলার নেই। আর কিন্তু আবার এগুলো করতে অ্যাডভেঞ্চারও লাগে, শুধু বাস বাইকে যাতে ক্ষতি না হয়, কারণ বাইকের ক্ষতি হলেই ওখানেই মন খারাপ, আর কিচ্ছু ভালো লাগবে না। নিচে দাঁড়িয়েছিলাম, ওই ফরেস্ট অফিসারটা বললেন যে এখানে ওয়াইল্ড অ্যানিমেলস ঘুরে বেড়ায়, যেমন ডিয়ার আছে, লেপার্ড আছে, ওয়াইল্ড বোর। তো ডিয়ার আসুক, ঠিক আছে, আমি এখানে একা দাঁড়িয়ে আছি এখন,
লেপার্ড আর ওয়াইল্ড বোর যদি না চলে আসে, এটাই ভয় করছে, কারণ পুরো একা আমি এখানে এখন। ওই যে ওরা আসছে, আমি ইঞ্জিনের আওয়াজ পেয়ে গেছি, মনে একটু রিলিফ হলো। দেখুন কিভাবে আসছে, জাস্ট দেখুন। সাইডে দাঁড় করাও, সাইডে দাঁড় করাও, সাইডে। চলে এসছে দুজনেই। আমারও কেস হয়েছে, আমার তলায় বাড়ি খেয়ে গেছে। আমার তলায় বাড়ি খেয়েছে বিশাল জোরে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম না, 150 mm। আমার দেখ না, পড়ে গিয়ে ভেঙেছে। পড়ে গেছিলে? হ্যাঁ, গাড়িটা ভাট করে বন্ধ হয়ে গেছে, গাড়িটা হেলে গেছে এদিকে, আমি ছেড়ে দিয়েছি। ফালতু কত এত বেশি বডিতে ড্যামেজ পড়েনি তো গাড়ির বডিতে কিছু হয়নি, এটা হয়েছে লিভারটা গেছে। ওই এতে একটু সাইজ ভাগ একটু খচে। ওইটা তো আয়নাটা ভেঙে গেছে, গাড়িটা পড়ে গেছিল। তো এই যে ব্রেক লিভারটাও ভেঙে গেছে, আয়নাটাও ভেঙে গেছে এখানে। আর 2 কিলোমিটার দেখাচ্ছে, আশা করি ভালোভাবে পৌঁছে যাই, এরকম রাস্তায় তার না পাই যেমন পেয়েছি। এরকম রাস্তা হলো অসুবিধা থাকে না, চলে যায়, কিন্তু ওটা যাচ্ছিল বা ভয়ঙ্কর নরক ছিল, নরকের রাস্তা ওটা। একটু যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি থাকতো আমাদের গাড়ির, মানে আমার গাড়ি অ্যাটলিস্ট, ওদের তো লাগবে না, তো আমার কোনো চিন্তাই থাকতো না, আমিও বেরিয়ে যেতাম ওরকমভাবে সাট করে। মাই গড, তো এই চেক পয়েন্ট থেকে দুটো রাস্তা কেটে যাচ্ছে, ডান দিকে বাদিক। ডান দিকের ওপরে রাস্তা উঠছে, তো ওদিকেই চলে যাচ্ছে ওরা। দেখি কোন রাস্তা ঠিক কিনা, আমি বুঝতে পারছি না। পৌঁছে গেছি, এটাই চটকপুর। বাবা গো, কি একটু যদি প্লেন রাস্তা রাখতে অসুবিধা থাকতো না। আমার ভয় হচ্ছে ইঞ্জিনটা নিয়ে, ইঞ্জিনে তো বাড়ি না খায় কোনোভাবেই। আমরা পৌঁছে গেছি, এখানে চারিদিকে শুধু হোমস্টে, দেখুন সুন্দর সুন্দর হোমস্টে। তো আমাদের তো বুক করা নেই, এবার এখানেই এসে দেখতে হবে, কথা বলে সব হোমস্টেতে। আমি জাস্ট এই টার্নিংটা উঠে গিয়ে দাঁড়াই। ওরা আর কি যাক, কারণ আমি মোমেন্টাম নিয়ে তুলতে হবে আমাকে, নাহলে উঠছে না আমার গাড়ি। চলুন, মোমেন্টাম নিয়ে উঠতে হবে। আমরা পৌঁছে গেছি চটকপুর। আমারও শেষ হয়েছে, পুরো মেঘ নেমে গেছে এখানে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে গাড়ি তুলতে গিয়ে। লাস্ট 5-6 কিলোমিটার
বসলে খেল। সময় ঘড়িতে 1:30 আর আমরা পৌঁছে গেছি চট্টকপুর। 3-3.5 ঘন্টা লাগলো আসতে। বাট এই লাস্ট যে 5-6 কিলোমিটার ওটা নরকের থেকেও খারাপ ছিল রাস্তা। আমার গাড়ি জাস্ট পড়েনি, এটা আমার কপাল ভালো। আর আমরা আমাদের হোমস্টে পৌঁছে গেছি। এটা আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের নাম হলো ইয়াং হোমস্টে। আর গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, এই যে এটা ওখানে দিকে বাইক আছে। আর হোমস্টের থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর, একদম ফাঁকা, সামনে ভ্যালি, চারিদিকে শুধু হোমস্টে, দূরে চারিদিকে হোমস্টে। ইয়াং হোমস্টে চটকপুর, আমাদের হোমস্টে। এখানে 2টো রুম, এখানে রুম আছে বিভিন্ন। আর এই রুমটা আমাদের, এটা আমাদের রুম। আমরা চলে এসেছি। ছোট্টের মধ্যে খুবই সুইট, পুরো কাঠের যে টেক্সচার আছে ওটা পুরো ওয়ালে সাজানো। এখানে 2 বেড আর এখানে 2, মানে 4 বেডের রুম, 4 পার্সন রুম এটা। এখানে টয়লেট। তো আমাদের রেট নিচ্ছিল 1500 টাকা পার হেড, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ নিয়ে। তো বার্গেনিং করে অ্যারাউন্ড 1300 to 1400 হয়েছে পার হেড। আর রুমের বাইরের সামনে একটা বারান্দা আছে লম্বা মতো, আর এটা ভিউ বারান্দার থেকে। এই সামনে একদম কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, কিন্তু এখন তো মেঘ আছে, কিছু দেখা যাচ্ছে না। এর সব মেঘ ক্লিয়ার হয়ে যায় কালকে। তো আমরা লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চে কি কি ছিল আপনারা দেখেই নিয়েছেন, অনেক কিছু আইটেম ছিল। খাবার ঠিকঠাক আছে, খুব একটা ভালো না, খুব বাজেও না। আর সন্ধ্যাবেলা বলেছে স্ন্যাক্স দেবে, স্ন্যাক্সে চিকেন মোমো থাকবে, আর ডিনারে রুটি আর চিকেন। তো ঠিকই আছে খাওয়া দাওয়া। গ্রুপে চলুন, একেবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো দুপুরে ঘুম থেকে উঠে বিকাল 5টা বাজছে, আর বিকালে বেরিয়ে রুম থেকে বেরিয়ে দেখছি পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। মানে আমরা পুরো মেঘের ভিতরে এখন। এই সোজা পুরো হোমস্টে গুলো দেখা যাচ্ছিল, যে ভ্যালিটা ছিল পুরো পুরো মেঘে ঢেকে গেছে। ইভেন আমাদের এই রুমগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা ক্লিয়ার ছিল আগে, এখন কতটা ঢেকে রয়েছে মেঘের মধ্যে।